মিল মালিকদের নির্ধারণ করা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। হুটহাট মূল্য বাড়ানোর ক্রুদ্ধ ক্রেতা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চালু হলো দেশের প্রথম স্কিন ব্যাংক। দগ্ধের প্রাণের আশায় আলো। সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশা কর্তৃপক্ষের। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। জেলের প্রতি 78 কেজি চাল বরাদ্দ সরকারের। শুরুতেই প্রণোদনা দেওয়ার দাবি। এবং গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তেল আবিবের। নেতানিয়াহুকে ইসরায়েলি শত্রু বলে আখ্যা দেশটির সাবেক সেনাপ্রধানের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। ঘোষণার আগেই মিল মালিকদের চাওয়া বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় ইতোমধ্যেই বেড়ে গেছে তেলের দাম। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতার। ঘোষণার আগেই বেশি দামে বিক্রি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতা। আর বিক্রেতারা বলছেন তেল কোম্পানি শুধু মূল্য বৃদ্ধির দিকেই নজর রাখে। আর আগে যে তেল নিলে ওইটার সাথে এটা নিতে হবে, ওইটা নিতে হবে, ওইটা আর এখন নাই আর কি। দাম বাড়ানোর কথা বলে দিনে দিনে কাজ জোর হয়ে যায়। কমানির খবর থানা কোম্পানির কমানোর সময় মানুষ তো সবসময় চায় যে নতুন আসছে যারা তারা একটু কমাই দেবে, কিন্তু তারা আসার পর যদি বাড়ে তা তো সাধারণ জনগণের প্রত্যাশা পূর্ণ হয় না। সয়াবিন তেলের দাম বৃদ্ধি সহ বাজারের সার্বিক পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, অয়েল রিফাইনার্সদের নতুন দাম বাস্তবায়নের বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, ভোক্তাদের বক্তব্য কি জানাবেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই যে তেলের বাজারের যে ঊর্ধ্বমুখী এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে সেই প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। আমরা সকাল থেকেই কারণ বাজার সহ বিভিন্ন যে বাজারগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি যে তেলের সংকট তো রয়েছেই, পাশাপাশি যে তেলের যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে কিন্তু তেল বিক্রি করা হচ্ছে। এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা তারা কিন্তু তাদের মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং বলছেন যে এভাবে যদি কিছুদিন পরপর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই তেলের দাম বাড়ানো হয়, ভোজ্য তেলের দাম বাড়ানো হয়, তাহলে কিন্তু যে সবার মনে কিন্তু একটি অস্বস্তি বা একটি অনিশ্চয়তা যে রয়েছে সেটি কিন্তু বিরাজ করে। আমরা যদি এখন দেখাতে চাই যে এখানে যেই বাজারটি রয়েছে মিরপুর 1 নম্বরে, সেই এখানে এসে ব্যবসায়ীরা সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ঈদের পর থেকেই এই দাম বৃদ্ধির কারণে বা দাম বৃদ্ধির ফলে যেই তাদের যেই চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় কিন্তু খুব কম এবং অল্প সংখ্যক ওনারা কিন্তু বিভিন্ন কোম্পানি যে তেলের কোম্পানিগুলো রয়েছে সেই তেলের কোম্পানিগুলো কিন্তু তারা তেল সরবরাহ করছেন। তো এখন আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে কিভাবে ওনারা এই সংকট বা ক্রেতারা কি বলছেন বা ওনাদের বক্তব্য কি। তেল আসলে মার্কেটে দিচ্ছে না। ঈদের আগ থেকে তেলের যে সিন্ডিকেট আপনার তেল পাচ্ছি না। ঈদের পর থেকে এখন পর্যন্ত আমরা 5 লিটার কোনো তেল পাচ্ছি না। 2 লিটার 1 লিটার মাঝে মাঝে দেয়, এগুলো দিয়ে কোনো রকম আমরা চালাচ্ছি। তেল 5 লিটারে 14 টাকা মনে হয় বাড়ছে, ওইটার কোম্পানি রেট বলে গেছে, কিন্তু এখন আমরা মাল পাই নাই। নতুন রেটের কোনো মাল আমরা এখনো পাই নাই। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তেলের যে সংকট রয়েছে সেটি কিন্তু যেই ব্যবসায়ী বলছেন এবং ক্রেতারাও কিন্তু বলছেন যে কিছুদিন পরপর যেই বাড়তি দাম, এই বাড়তি দামের ফলে কিন্তু ওনাদের যে অস্বস্তি বা ওনাদের মধ্যে যে একটা অনিশ্চয়তা সেটি কিন্তু দেখা গেছে। তো এই ছিল আমার কাছে যেই বাড়তি তেলের দাম সেটার সর্বশেষ। ধন্যবাদ তানজিদ। দগ্ধ বা পোড়া রোগীর চিকিৎসায় আশার আলো ছড়াচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে জানুয়ারিতে যাত্রা শুরু করা স্কিন ব্যাংকে এখনও পর্যন্ত 10,000 বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দগ্ধ রোগীর চিকিৎসায় এটি মাইলফলক হিসেবে কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট।
ব্লাড ব্যাংক দেশের মানুষের কাছে পরিচিত নাম, যেখানে সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সংরক্ষণ করা যায়। ব্লাড ব্যাংকের মতোই মানুষের ত্বকও সংরক্ষণ করা যায় স্কিন ব্যাংকে। যুক্তরাষ্ট্রে এটি 1939 সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এটি চালু হয় চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। একজন সুস্থ মানুষ চাইলে রক্তের মতো তার ত্বকও দান করতে পারেন। চিকিৎসকরা বলছেন, দান করা ত্বক আবার 3 সপ্তাহের মধ্যেই পুনরায় ঠিক হয়ে যায়। একজন মানুষের দান করা ত্বক কিভাবে সংরক্ষণ করা হয় এমন প্রশ্নে বার্ন ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা বলছেন, দাতার কাছ থেকে ত্বক সংগ্রহ করেন প্লাস্টিক সার্জনরা। সেটি বিশেষ পাত্র করে নিয়ে আসা হয় স্কিন ব্যাংকে। স্কিন তো হচ্ছে 5 থেকে 5.5 বছর পর্যন্ত প্রিজার্ভ করা যায় স্কিন হারভেস্ট করার পর থেকে। আর সংরক্ষণের জন্য আপাতত হচ্ছে আমরা আল্ট্রা লো ফ্রিজার, আমাদের একটা ফ্রিজার আছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই ফ্রিজেই হচ্ছে আমরা এখন আপাতত স্কিনটা প্রিজার্ভ করছি। দেশের প্রথম স্কিন ব্যাংকটি চালুর পর থেকে 10,000 বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন, স্কিন ব্যাংক নিয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন অপারেশন আপনারা জেনে থাকবেন যে অ্যাবডোমিনাল হার্নিয়া বা অ্যাবডোমিনোপ্লাস্টি, এই ধরনের অপারেশনের পরে যে স্পেয়ার স্কিনটা থাকে সেই স্কিনটা আমাদের এই স্কিন ব্যাংকে ডোনেশন করা হয়। সেখান থেকেই সেগুলিকে প্রিজার্ভ করে আমরা দগ্ধ রোগীদের জন্য ব্যবহার উপযোগী করে আমরা এখানে প্রিজার্ভ করি। সামাজিকভাবে মানুষজনকে অবহিত করতে পারি এবং তারা যদি তাদের এই স্কিনটা ডোনেট করে দগ্ধ মানুষের চিকিৎসার জন্য, সেই বিষয়টা আমরা পূরণ করতে পারবো। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন, এখনও স্কিন ব্যাংক নিয়ে সচেতনতা তৈরি হয়নি দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পোড়া রোগীদের চিকিৎসায় এটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আমাদের দেশে সাধারণভাবে আমরা 30-40% মেজর বার্নের যে পেশেন্ট, এর থেকে বেশি হলে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে সার্ভাইভাল রেট কিন্তু খুবই কম। তো অন্যান্য এই বেশি পরিমাণ বার্ন হওয়া রোগীদের বাঁচানোর ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্কিন ব্যাংক। অর্থাৎ আপনার শরীর যখন দগ্ধ হয়ে যায় তখন শরীরের যে চামড়া থাকে বা স্কিন থাকে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেগুলোকে কিন্তু ড্রেসিং করে আপনি ঠিক করতে পারবেন না, অর্থাৎ সেগুলোর জন্য দরকার আপনার রিপ্লেসমেন্ট। শরীরের 35 থেকে 50% পুড়ে যাওয়া মেজর বার্ন রোগীর শারীরিক অবস্থা ভালো হলে ত্বক প্রতিস্থাপন করা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক আরাফাত হোসেন। গেল 5 আগস্ট আশুলিয়ার 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেন পুলিশ সদস্যরা। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করেছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। আমরা সরাসরি চলে যাব সেই ব্রিফিংয়ে। যেখানে আপনি বললেন যে আসলে 6 লাশ পুরানো মামলায় 3 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আপনি জানেন যে এই মামলাটি সবচেয়ে হৃদয় বিদারক, জুলাই আগস্টে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সবচেয়ে হৃদয় বিদারক চিত্র ছিল এটি। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটেছে, যেমন আপনার র্যাবের সাবেক কর্মকর্তা সোহাইলকে 18 জুন ট্রাইব্যুনালকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কারণ হলো তাকে গোলাম মর্তুজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন যে গুম করে রাখা হয়েছিল সেই বিষয়ে তাকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামে জুলাই আন্দোলন গুলিতে চট্টগ্রাম যুবলীগ নেতা তৌহিদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে কোর্ট। তো এই ছিল আজকের মোটামুটি ট্রাইব্যুনালের মূল ঘটনা, এবং পরবর্তীতে ব্রিফ করবেন ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর মিজানুর ইসলাম, তিনি জানাবেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ ট্রাইব্যুনাল থেকে। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ। ভারতের সঙ্গে মিল রেখে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মাছ নিধন বন্ধের সময়সীমা কমানোর খুশি জেলেরা, তবে এই সময়টাতে প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং শুরুতেই দেওয়ার দাবি তাদের।
এবারে জানাবো বরগুনা জেলেদের খবর। বিষখালী নদীর মোহনায় রয়েছে সহকর্মী সাগর আকন্দ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, নিষেধাজ্ঞার বিষয়ে জেলেদের বক্তব্য কি জানাবেন? মুক্তি, দীর্ঘদিনের অপেক্ষার পরে কিন্তু জেলেদের যে কাঙ্ক্ষিত আশা সেটি কিন্তু পূরণ হয়েছে। তাদের একটা দাবি ছিল অনেক আগ থেকেই যে ভারতের সাথে মিল রেখে যে বাংলাদেশের যে নিষেধাজ্ঞা সেটি যেন দেওয়া হয়, আর সেটিরই বাস্তবায়ন হয়েছে এবছর থেকে, এবং সেই নিষেধাজ্ঞা কিন্তু শুরু হয়েছে আজকে থেকে, এবং এই নিষেধাজ্ঞা চলবে কিন্তু আগামী এই 11ই জুন পর্যন্ত। এবং আমি যদি আপনাকে জেলেদের কথা বলি, জেলেরা যেটি জানিয়েছে যে আসলে এর আগে 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার সময়ে কিন্তু জেলেরা, ভারতীয় যে জেলেরা বাংলাদেশ জল সমুদ্র সীমায় কিন্তু ঢুকে তারা মাছ শিকার করত, এবং সেখানে কিন্তু বাংলাদেশি জেলেরা মাছ শিকার করতে পারতো না, এবং পরবর্তীতে তারা নিষেধাজ্ঞা শেষে যখন সমুদ্রে নামতো তখন তারা খালি হাতে তারা কিন্তু ঘাটে ফিরতো। তো সেক্ষেত্রে জেলেরা যেটি জানিয়েছে যে এবছর একই সঙ্গে এই নিষেধাজ্ঞা হওয়ার কারণে নিষেধাজ্ঞা শেষে তারা প্রচুর পরিমাণ ইলিশ পাবে। এবং আমরা কথা বলেছি মৎস্য দপ্তরের সাথে, তারা যেটি জানিয়েছে যে আসলে এই নিষেধাজ্ঞা অনেক আলোচনার পরে এবং অনেক পর্যবেক্ষণের পরে ভারতের সাথে মিল রেখে কিন্তু এই নিষেধাজ্ঞা করা হয়েছে, যেখানে বাংলাদেশের নিষেধাজ্ঞা 65 দিন থেকে 1 সপ্তাহ কমিয়ে 58 দিন করা হয়েছে। এবং তারা যেটি আরো বলছে যে আসলে এই 58 দিন নিষেধাজ্ঞা শেষে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাবে এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে সেটিও কিন্তু পাবে। সেক্ষেত্রে কিন্তু জেলেরা যে পিছনের যে ঘাটতি সেটি পূরণ করতে পারবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। তো মুক্তি, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। এবার জানবো জেলা পল্লী খবর। কলাপাড়া পল্লীতে আছেন সহকর্মী খোকন হাওলাদার, যুক্ত হব তার সঙ্গে। খোকন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা জেলে পল্লীর চালচিত্র কেমন দেখছেন? সরকারি প্রণোদনা বিষয়ে জানাবেন। এখন দাঁড়িয়েছি জেলে পল্লীতে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে থেকে কিন্তু 58 দিনের যে মৎস্য আহরণ যে নিষেধাজ্ঞা সেটা কিন্তু শুরু হয়েছে। আপনাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি সেই স্থানটিতে কিন্তু এই যে অনেক জেলেরা রয়েছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন, এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের কাছে জানতে চাবো যে আসলে এই যে বর্তমানে যে এখন এখানে আপনাদের এই যে 58 দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আমাকে যে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে, এখন এইটার ব্যাপারে যদি আমাকে নিষেধের আগে যদি চাউলটা দেয় তাহলে আমাকে একটু সুবিধা, তার নিষেধের পরে আমাকে চাউলটা দেয় অনেক আমাকে কষ্ট হয়, বুঝছেন? আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে আরেকজন একটু জেলের সঙ্গে জানতে চাবো। এই যে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে, তো এই সময়ে আসলে দেখা যাচ্ছে যে ভারতীয় যে অনেক জেলেরা বাংলাদেশে এসে মাছ ধরতো, এখন সেটার জন্য কিন্তু সময়টা কমিয়ে দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা জেলেরা আছি, ভারতীয়রা মাছ ধরে নিয়ে যায়, আমরা সবাই অবরাতে বসে থাকি, অবরাতের পর আমরা নদীতে নামি, মাছ মারা পাই না। জি ধন্যবাদ আপনাকে। আপনার মুক্তি, আপনি যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু একটি কথাই বলছিলেন যে বাংলাদেশে যখন অবরোধ চলে তখন কিন্তু ভারতীয়রা বাংলাদেশে এসে সমুদ্র সীমায় মাছ ধরে নিয়ে যায়, তো যাতে করে বাংলাদেশে যখন অবরোধ চলে তখন যাতে ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশে এসে মাছ ধরে নিয়ে যেতে না পারে সেই বিষয়টা কিন্তু নিয়ে তারা উদ্বিগ্ন আছে এবং সেই বিষয়টা সরকারকে দেখার জন্য অনুরোধ করছেন। এছাড়াও তারা আরেকটি কথা বলছেন যে এই অবরোধ চলাকালীন সময়ের প্রথম দিকে যদি তাদেরকে যে সরকারি প্রণোদনার যে চাল সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের সংসারটা সুন্দর মতো চলবে। তো পটুয়াখালী জেলেপল্লী থেকে অবরোধ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তা। খোকন, আপনাকে ধন্যবাদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গাজায় হামলা চালিয়ে একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যার দিনে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হেলুস। ইশতিয়াক হোসেনের প্রতিবেদন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আর ৩৯ ফিলিস্তিনি নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে ১,০০৬ শতাধিক ফিলিস্তিনির। এদিকে রক্তের দাগ গায়ে নিয়েই যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর একদিন আগেই গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয় গাজা থেকে সব সেনা প্রত্যাহার করলেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল। ওদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হেলুস। স্বদেশী টিভি চ্যানেল 12কে তিনি বলেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ, তিনি হলেন নেতানিয়াহু। অন্যদিকে নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.25 বিলিয়ন তহবিল স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, হার্ভার্ড সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল ও গাজার যুদ্ধকে ঘিরে সৃষ্ট বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে যখন আরও থাকছে। মেলায় নাগরদোলা চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক। ফরিদপুর সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত। এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল। 20 এপ্রিল সিলেটে মুখোমুখি হবে দু দল। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেলায় নাগরদোলায় উঠিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী। সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জে ঘটেছে এমন হত্যাকাণ্ড। ঘটনার পরপরই স্বামী মোহাম্মদ সাকিবকে আটক করেছে পুলিশ। নিহত লাকির মা জানান, 1 বছর আগে পারিবারিকভাবে তাদের মেয়ের বিয়ে হয়। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে লাকিকে হত্যা করে তার স্বামী। ফরিদপুরে তরমুজ বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত 3:15টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার ট্রাক চালক ইদ্রিস আলী ও একই এলাকার বাসিন্দা হেলপার হায়দার আলী। এবারে আন্তর্জাতিক। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF ও সেনাবাহিনীর সহিংসতায় গেল কয়েক মাস 4 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব ভূমি বিরোধের জেরে নাইজেরিয়ার 1/2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার জিকে এবং কিমাকপা গ্রামে বসুন্ধধারীরা একটি খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের উপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এবারে খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। বিকেল 5:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে সেভেরনরা। আজ ঢাকার অবস্থান করে কাল সিলেটে পাড়ি জমাবে সফরকারীরা। 20 এপ্রিল সিলেটের মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। চলবে 24 এপ্রিল পর্যন্ত। পরে সেখান থেকে জিম্বাবুয়ে দল যাবে চট্টগ্রামে, যেখানে 28 এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সবশেষ 2020 সালে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলে জিম্বাবুয়ে দল।
শেষ করব মোহনার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মিল মালিকদের নির্ধারণ করা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, হুটহাট মূল্য বাড়ানোর ক্ষুব্ধ ক্রেতা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চালু হলো দেশের প্রথম স্কিন ব্যাংক, দগ্ধের প্রাণের আশার আলো, সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশা কর্তৃপক্ষের। সাগরে মাছ ধরায় 58 দিনে নিষেধাজ্ঞা শুরু, জেলের প্রতি 78 কেজি চাল বরাদ্দ সরকারের, শুরুতেই প্রণোদনা দেওয়ার দাবি। এবং গাজায় হত্যাযজ্ঞের মধ্যে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তেল আবিবের, নেতানিয়াহুকে ইসরায়েলি শত্রু বলে আখ্যা দেশটির সাবেক সেনাপ্রধানের। এ ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।